আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম আল আজাদ। একটা মেয়ে সবচেয়ে বেশি যেখানে নিরাপত্তা পান, নিজেকে সেফ মনে করেন, বা একটা মেয়েকে সবচেয়ে বেশি যারা নিরাপত্তা দিয়ে থাকেন তারা হচ্ছে তার বাবা মা। সে বাবাই যদি রক্ষক হইয়া বক্ষকের কাজ করে, তাহলে সে বাবা নামক কুলাঙ্গারকে আইনের আওতায় এনে এমন জঘন্যতম বা জঘন্যের সে জঘন্য শাস্তি দেওয়া হোক, যা দেখে পৃথিবীর আর কোনো বাবা তার নিজের মেয়ের সাথে এরকম জঘন্য পাপিষ্ঠ কাজ করতে যেন সাহস না পায়। তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যা দেখে অন্য কোনো মেয়ের বাবা যেন তার মেয়ের সাথে এরকম কাজ করতে দুঃসাহস না দেখায়। আমার এক বন্ধু ওমান থেকে হোয়াটসঅ্যাপে আমাকে একটি ভিডিও পাঠান এবং বলেন সেই ভিডিও সম্পর্কে কিছু কথা বলতে। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ, ঘৃণিত কাজ একটা মেয়ের বাবা তার মেয়ের সাথে করেছেন। আসুন বন্ধুরা, মেয়েটার মুখ থেকেই তার বক্তব্য শুনে আসি। যখন আমার মা মারা যায়, তখন আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসে। সৎ মা আমার খুব জ্বালা যন্ত্রণা করে, অনেক অত্যাচার করে, কিন্তু তারপরও অনেক ছোট তো, আদরের জন্য অনেক কিছুই সহ্য করি। মা মায়ের দূর করে, মা অত্যাচার করে, আসলে জ্বালা তো বুঝি না, ছোট না তাই। তো একদিন মা বলে কি, তুই মরতে পারস না, তুই যাইতে পারস না, তুই কিছু বিষ খাইতে পারস না। পরে আমি চিন্তা করলাম, আমার আপন মা থাকলে হয়তো আমার এইভাবেই বলতো, তাই আর গায়ে লাগাইতাম না। যখন একটু বড় হইলাম, যখন আমার শরীরে গায়ে গতরে আমার শরীর বাড়তে লাগলো, তখন আমার বাবা জানি না কি মনে কইরা এক রাত্রে আমার সামনে আসে। তখন আমার বাবা বলে, তোর মা নাই, তুই আমার সাথে একটু সময় দিবি? আমি তো তখন সময় দাও বুঝতাম না, আসলে সময় কারে বলে। আমি কইতাম কি, হ বাবা সময় দিম। আমার বাবা আমারে যখন তখন একটা ঘরে টাইকা নিয়া আমার দেহটারে ছিঁড়া ছিঁড়া খাইতো। আমার খুব কষ্ট হইতো, আমি খুব ব্যথা পেতাম, কিন্তু আমি কাউরে বলতে পারতাম না। যখন নাকি একদিন আমার প্রচুর পরিমাণ ব্লাড বাঁধতে লাগলো, তখন আমার মা বলে যে তোর কি হয়েছে? তখন আমি তারে বললাম, মা বাবাই আমারে সবসময় ওই ঘরে ডাইকে নিয়ে যায়, আমি ব্যথা সহ্য করতে পারি না। তখন সে বলে কি, নিজের বাপের নামে এমন কলঙ্ক দেশ, মানুষের নামে কি দিবি? আগে তো মাটারে খাইছস, এমনকি আমার সংসার ভাঙতে চাস? এইগুলা বইলা বাবার কাছে বিচার দিছে। যখন বাবার কাছে বিচার দিছে, তখন বাবা কয় কি, তুই আমার নামে অপবাদ দিলি? বাবা আমার অনেক মারছে। মারার পরে আরো আমার অত্যাচার বাইরে গেল। আমার বাবা আমার প্রতি রাত্রে ডাইকে ডেকে নিয়ে তার পেটে খিদা দেয়, আর যদি বলে তুই যদি এই কথা কখনো তোর মারে কস, তাহলে তোরে মাইরেই ফেলাম। এক রাত্রে আমার মা নিজেই আমারে দেখে ফেলেছে, কিন্তু তারপর আর উপায় হইল না। আমার বাবারে কিছুই বললো না, আমারে ঘর থেকে বাইর করে দিল। আস্তে আস্তে আমি যখন পলায়া যাই, যাওয়ার পরে আমি ঢাকা এসে পড়ি। ঢাকা আমি তার কোথাও চিনি না। আমি ঢাকা কমলাপুর স্টেশনে পানি বিক্রি করি। তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলে কয়, তুই কি আমার সাথে দেখ আমার মার কাছে থাকবি? আমি কই কি, হ থাকবো। তখন ওই ছেলে আমার নিয়ে তাদের বাসায় 3-4 দিন রাখলে কয় না, মানুষ চিন্তা আসলে মানুষ অনেক ভুল করে। ও আমার ডাইকে নিয়ে আমার শরীরটা অয়োভোগ করে। 2-3 দিন রাখার পরে ও আমার ঘর থেকে বের করে দিছে। তখন আমি চিন্তা করলাম, আবার কই যাবো? ওই স্টেশনে পানি বিক্রি করবো।
এক মহিলা কয়, মা গো তোমার কি কেউ নাই? আমি কই, খালা আমি এতিম, আমার কেউ নাই। ওই মহিলা আমার ডাইকা নিয়ে তাদের বাসায় রাখে। রাখার পরে একদিন, 2 দিন, 3 দিন যখন নাকি আস্তে আস্তে আরেকটু বড় হইতে লাগলাম, ওই বাসার খালু জানো আমার ইচ্ছে মতন ভোগ করতে থাকে। পরে আস্তে আস্তে খালারে যখন বলি, ওই খালা আমার কথা বিশ্বাস করে না। আমি যে কি করবো। যখন খালারে বলি তখন খালায় কয়, আসলে তুই একটা অলক্ষী, তোর উপকার করার জন্য তোরে ঘরে নিয়ে আসলাম, আর তুই আমার সংসারে আগুন লাগাইলি, যা তুই বের হয়ে যা। তারপরে খালু আমারে নিয়া বলে কি যে তোর খালা বের করে দিছে, তো কি হয়েছে, আমি তোরে আমার কাছে রাখবো, তুই কি আমার সাথে থাকবি? আমি কইছি, না খালু যান, আপনি আমার বাপের মতন, আমি থাকবো না। কত এক জায়গায় নিয়ে রাখবো, কেউ জানবো না। সে আমার এই কথা বললাম, আমার প্রতিটালয়ে নিয়ে বিক্রি করে দিছে। আমি তো আর জানতাম না যে প্রতিটালয় কি। তখন সে আমারে দিয়া মাত্র 350 টাকা নিয়ে আইছে, অথচ আমারে দিয়া তারা কত হাজার হাজার টাকা কামাই করছে। আমি একটার পর একটা কাস্টমার খালি আমার জন্য ঢোকাইছে আর বের করছে। আমি তো ব্যথা সহ্য করতে পারি না। আমি তখন অনেক ছোট। যখন আস্তে 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 বড় হইলাম, তখন বুঝলাম যে জীবনের মানে কি। পরে একদিন ওই পতিতালয় থেকে পালায় আসলাম। আইসা সব কিছু ভুইলা, কষ্ট ভুইলা গার্মেন্টসে চাকরি নিলাম। গার্মেন্টসে হেল্পার হিসেবে কাজ করতে 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 একদিন এক ছেলের সাথে আমার পরিচয় হয়। ওই ছেলে বলে, আমি তোমারে ভালোবাসি, তুমি কি আমার বিয়ে করবা? তখন আমি তারে বললাম, হ্যাঁ আমি তোমারে বিয়ে করবো। ওই ছেলেও আমার বিয়ের লোক দেখাইয়া তা 5-7 দিন নিয়ে তার বাসায় রাখছে। যখন নাকি তারও মন বইরা গেছে, সে আমার বিদেশে পাচার কইরা দিছে। কয় কি, তোমার ওইখানে গেলে আমি 7 দিন পরে যাবো, তুমি প্লেন দিয়া যাইবা। আমি ভাবছি হয়তো প্লেন দিয়ে গেলে ও যাইব, আমি তো আর এত কিছু বুঝি নাই, মূর্খ সূর্খ মানুষ। সে আমার বিদেশে এক সাহেবের কাছে বিক্রি করে দিছে। আমার দেহটারে কেক ছিঁড়া ছিঁড়া খায় নাই। আপনারাই বলেন, ওই বিদেশের সাহেবে যাওয়ার পরে কয়, তোমার কেউ রাখতে দেওয়া যায় নাই, আর তোমার জন্য কেউ আসবো না, তোমার জন্য আমি $1 মিলিয়ন দিছি। তারপরে দিন আমি বললাম, সাহেব আপনি আমার উপরে দয়া করেন, আমার ছাইরা দেন। কয় না, তোমার তো ছাড়া যাইব না। সে আমার দিনে রাত্রে সব সময় তার আমার উপরে অত্যাচার করে। যতক্ষণ সহ্য করতে পারি ততক্ষণ তো করি, আর যতক্ষণ সহ্য না করতে পারি তখন মনে হয় মইরা যাই। এইভাবে আমি গর্ভবতী হয়ে গেলাম। যখন আমি গর্ভবতী হয়ে গেলাম, ওই সাহেব জানলো, তখন আমারে মায়েরা টাইরা আবার বাংলাদেশে পাঠিয়ে দিল। আমি সত্যি অনেক অসহায়। আমার না দিল দুনিয়াতে কেউ, যার বাপে, যার আপন বাপে মেয়ের অত্যাচার করতে পারে, সেই মেয়ের এই দুনিয়ার মানুষের কাছে আর এই দুনিয়ার ছেলেদের কাছে কি আশা করব, আপনারাই বলেন। তারপর আমি সবকিছু ভুইলা আমি আমার নতুন জীবন শুরু করতে গেলাম। ভাবছিলাম যেমনই হোক এই বাচ্চাটা আমি নষ্ট করবো না, আমি ওরে রাখবো। তারপরে চিন্তা করলাম, আমি এই বাচ্চার পরিচয় দেবো কি? যার বাবাই নাকি তার মেয়ের সাথে থাকে, তাইলে দুনিয়ার ছেলেদের কাছে আর কি আশা করতে পারে মেয়েটা? যাই হোক, আমি আর কি বলবো, আমার জীবনের কাহিনীটা এরকম। আমি তো কিছু বলতে পারি না। আর
কার কাছে বলবো, তাই আপনাদের কাছে আমার মনের কষ্টটা তুলে ধরলাম। আমার মতন পোড়া কপাল মেয়ে হয়তো বা এই দুনিয়াতে 2-4টে মিলে, আর আমার বাবার মতন অমানুষ বাবা হয়তো হাজার হাজার মিলে। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স 4 থেকে 5 বছর। তখন আমার বাবা বলছিল যে মা আমি তোমারে দেখবো, কিন্তু এমন দেখা দেখবো এটা ভাবি নাই। আজকে আমার বাবা যদি আমার স্পর্শ না করতো তাইলে হয়তো আমি আমার বাড়ি থেকে পলাইতাম না, আর আমি আইসা আজকে এরকম হাজার হাজার ছেলেদের ভোগের সামগ্রী হইতাম না। আসলে ভুল যত কিছুই করুক তারপরও মেয়েরাই ভুল করে, খারাপ হইলেও মেয়েরা করে, নষ্ট হইলেও মেয়েরাই নষ্ট হয়, আর দোষ করলে ওই মেয়েরাই দোষ করে। কিন্তু বাবারা কি দোষ করে না? এলাকার ছেলেরা কি দোষ করে না? কেউ কি দোষ করে না? সব খালি মেয়েরাই করে, সব দোষ মেয়ে গই। আজকে আমি বাচ্চা পেটে নিছি, এটাও আমার দোষ। যদি কেউ দেখে বা যদি কেউ শুনে তাহলে তো ওই বাচ্চার বাবাকে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো জানার মধ্যে কোনো ভুল করি নাই, দোষ করি নাই। কাউরে ভালোবাসছিলাম এটা হয়তো ভুল, বাবা বাবা ডাক দিছিল গেছিলাম এটাও ভুল। ওই যে বললাম না ভাই, সব দোষ মেয়েদের, মেয়েরা জায়গায় জায়গায় যা কিছু করে মেয়েদের সবটাতেই ভুল। আর আমার তো আর বলার মতন কিছু নাই, হয়তো বা বাচ্চাটা নিয়ে নিছি, ভুল হয়ে গেছে। চেষ্টা করবো মানুষ করার জন্য। যার বাবার পরিচয় না থাকলো আমার পরিচয় তো আছে, আমি যে তার মা এটা তো সে বলতে পারবো। আমি তো তারে মাইরা ফেলি নাই, আস্তে আস্তে বড় করতেছি। বোন, আপনার কথাগুলো শুনে সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যদি ঘটনাটি সত্যি ঘটে থাকে তাহলে আপনার উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া, প্রশাসনের কাছে যাওয়া, প্রশাসনের দ্বারস্থ হওয়া। প্রশাসনের কাছে না গিয়ে এইভাবে লাইভে এসে কথা বললে কোনো লাভ হবে না। ওদের মতো কুলাঙ্গার জানোয়ার নরপিশাচদের তখনই বিচার হবে যখন আপনি সঠিক জায়গায় গিয়ে ইনসাফ চাইবেন বা অভিযোগ রাখবেন। আপনি যদি আপনার নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ রাখতেন তাহলে আপনি হয়তো বিচার ফেলেও পেতে পারতেন, আর আপনার কুলাঙ্গারের বাবাও হয়তো শাস্তির আওতায় এসে পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতো। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি চেপে অল ক্লিক করে রাখুন। কর্মস্থলে মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।